প্রিয় ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের এমন এক ইংলিশ গ্রামারের জটিল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা নিয়ে সবাই সংশয়, সবাই ভয়, সবাই আনসার করতে পারো না, বা অনেক টিচারের কাছে ঘুরেও সম্ভব হয়নি আজকে সেই যেটা 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে ন্যারেশন আমাদের পরীক্ষায় আসে, পাবলিক পরীক্ষায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি আমরা দেখবো আজকে যে কত সহজে আজকে এই ন্যারেশন শেষ করা যায়। এই ভিডিওর দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট যদি কেউ মনোযোগ দিয়ে করে, আশা করি ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, দেখি আজকের আলোচনায়। ন্যারেশনের বাংলা আমরা জানি হচ্ছে উক্তি। উক্তি আবার হচ্ছে কথা। কোন বক্তার কথা, কোন বক্তা যেটা যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবে, এই কথাটুকুকে উক্তি বা ন্যারেশন বলা হয়, স্পিচ বলা যায়। তো ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, এক হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট। আমি আবার বলছি, ন্যারেশন দুই প্রকার। আমাদের একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে বলা হয়, এই জন্য ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আবার প্রত্যক্ষ উক্তি, আর এটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ জিনিসটা আসলে কি? প্রত্যক্ষ হচ্ছে সরাসরি সরাসরি কোনো বক্তার কথা হুবহু যদি কেউ প্রকাশ করে, কোনো বক্তার কথা, যেমন স্যার বললেন আজকে আমরা ন্যারেশন পড়াবো, আমি এইভাবে যদি কোনো স্যার বলে বক্তার কথাটুকু মানে হুবহু যদি কেউ প্রকাশ করে, সেটা হচ্ছে ডিরেক্ট, প্রত্যক্ষ। আর বক্তার কথাটুকু কপি করে বক্তার মূল বক্তব্যটা অন্যরকম ভাবে সাজিয়ে যদি পরিবর্তন করে বলা হয়, সেটা হচ্ছে পরোক্ষ। আবার বলছি, ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি, এটা একটা, এই চিহ্নের নাম জানি আমরা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে বক্তার কথাগুলো থাকবে। আর ইনডিরেক্ট স্পিচে বক্তার এই ইনভার্টেড কমা থাকবে না, বক্তার কথাগুলো পরিবর্তন করে মূল বক্তব্য মূল রেখেই পরিবর্তন করে বলা হলে সেটা হবে ইনডিরেক্ট স্পিচ। এখন নিচে একটা বাক্য দেওয়া আছে, হি সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। লোক, হি সেইড, এই সে বলল, তার কথার এই অংশটুকু হুবহু বলা হয়েছে, এটা ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা, সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর এইভাবে যদি বলা থাকতো, হি সেইড দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, যদি এইভাবে বলা থাকতো, কমা থাকতো না, সুতরাং এটা হতো ইনডিরেক্ট স্পিচ। পরীক্ষাতে আমাদের প্যাসেজ ন্যারেশন করতে বললেও আমাদের আগে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট শিখতে পারলেই প্যাসেজ ন্যারেশন করা সম্ভব, নসেট করা সম্ভব না। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে, এই অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে এখানে এই সাবজেক্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব। এখানে যদি এরকম থাকতো, হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের এই যে অবজেক্ট। লিসেন, রিপোর্টিং স্পিচের অবজেক্ট হচ্ছে এটা। তাহলে কমার বাইরে যে অংশ থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইংরেজি সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এখানে রিপোর্টিং স্পিচের যেটা বক্তা সে কথা বলবে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, আর যেটা অংশ থাকবে অবজেক্ট। আর এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়ে গেলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটুকু অবজেক্ট। এইটুকু মনে রাখতে হবে, নইলে আমাদের ন্যারেশন করতে বারবার সমস্যা হবে। আবার বলছি, এই কমার বাইরের অংশ, ডিরেক্ট স্পিচের কমার বাইরের অংশকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা বাইরে। আর যেটা বক্তা যা বললো, বক্তা এই কথাটুকু
কমার মধ্যে যে আটকানো থাকবে সেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিপোর্টেড স্পিচের। এবার আমাদের জানতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য যে পাঁচটা শর্তাবলী মনে রাখতে পারলেই আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আর কোনো সমস্যা হবে না আশা করব। তো এখানে লিখে দিছি আমি অলরেডি। এইখানে 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে সেন্টেন্স অনুযায়ী। এইখানে রিপোর্টিং ভার্ব আমরা শিখলাম কমার বাইরের অংশের যে ভার্ব, তার মানে সেইড টু ভার্ব, এটার পরিবর্তন করতে হবে এই সেন্টেন্স কমার ভিতরের সেন্টেন্সের অর্ডার অনুযায়ী। এই কমার ভিতরে যে সেন্টেন্স আছে সেই অর্ডার অনুযায়ী বাইরের রিপোর্টিং স্পিচের পরিবর্তন করতে হবে। আবার বলছি রিপোর্টিং স্পিচ মানে কমার বাইরের সেইড টু থাকলে এগুলা পরিবর্তন করে লিখতে হবে। সেকেন্ড, ইনভার্টেড কমা, যেটা এই যে ইনভার্টেড কমা তুলে দিতে হবে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা তুলে দিতে হয়। তুলে দিয়ে দ্যাট অথবা টু বসাইতে হবে শর্ত অনুযায়ী, ভিতরের সেন্টেন্স অনুযায়ী। এটাও সেন্টেন্স অনুযায়ী আমার সেইড টু পরিবর্তন করতে হবে। আবার এই ইনভার্টেড কমাটাও তুলে দিতে হবে, সেন্টেন্সটা চিনতে হবে এবং কারেক্ট অর্ডার অনুযায়ী। এবার পার্সনের পরিবর্তন করতে হবে। আমরা জানি ইংরেজি বাক্যে যারাই সাবজেক্টের ভূমিকা পালন করে এক একটি পার্সন নিয়ে আমি পরবর্তী এই ন্যারেশনেরই পরবর্তী পার্টে আমি আলোচনা করব। তার মধ্যে এখানে পার্সনগুলা কি কি? পার্সন বাইরে, ইনভার্টেড কমার বাইরের কোনো পার্সন পরিবর্তনের দরকার নাই। রিপোর্টেড স্পিচের ভিতরে, যেমন এখানে আই সাবজেক্ট, এখানে মাই হচ্ছে অবজেক্ট, একটা পার্সন, তাহলে সেই ক্ষেত্রে আই এবং মাই এই দুইটার পরিবর্তন করতে হবে এটা অর্থ অনুযায়ী অথবা এই স্পিকার অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা সামনে আলোচনা করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত দেখাচ্ছি যে কোন 5টি শর্ত জানলে ন্যারেশন করতে আর কোনো ভুল হবে না। 5, টেন্স বা ভার্বের পরিবর্তন করতে হয়। আমরা টেন্স হয়তো বা 12টা টেন্সের গঠন অনেক সময় মনে রাখতে পারি না, কিন্তু ভার্বগুলা চিনলে, ভার্বের পরিবর্তন করতে পারলে ন্যারেশন আর ভুল হওয়ার সুযোগ নাই। তাহলে এটাও দেখিয়ে দিব। কিছু ওয়ার্ডের পরিবর্তন করতে হবে। কিছু ওয়ার্ড যেমন টুডে থাকলে দ্যাট ডে বসাইতে হবে, টুমরো, নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, এই সব বসে। তা আমরা এটারও একটা নির্দিষ্ট চার্ট তোমাদের দিয়ে দিব যেগুলা মোস্ট আসি। করে দাও, ঠিক আছে? আমরা দেখি এবার রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং ইনভার্টেড কমা কোন কোন সেন্টেন্স অনুযায়ী কেমন হবে সেটা এবার দেখব। তাহলে আমরা আজকে দেখব আমরা যে 5টি শর্ত লিখছিলাম এই শর্তের প্রথম এবং দ্বিতীয়টি, এই শর্ত নিয়ে আমরা আলোচনা করব কিভাবে এই শর্ত আমরা পূরণ করতে পারবো ন্যারেশন করার জন্য। তা আমরা সেন্টেন্স ইতিমধ্যে সকলেই জানি, সেন্টেন্স 5 প্রকার আমরা সকলেই জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলো সবাই জানি। কিন্তু এগুলো আমাকে এই কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে আমাদের চিনতে হবে এটা কোন সেন্টেন্স। তারপর এই কমার বাইরের যে সেইড টু, যেটা আমরা রিপোর্টিং ভার্বের বা রিপোর্টিং স্পিচের ভার্ব বললাম, সেটাকে পরিবর্তন করতে হবে এবং যে ইনভার্টেড কমার মধ্যে বক্তার বক্তব্যটুকু থাকবে সেটা এই ইনভার্টেড কমা তুলে দিয়েও তো কিছু না কিছু বসাতে হবে। সেটার এই প্রথম এবং দ্বিতীয় শর্তটা ছিল দেখছি। এখন এই ইনভার্টেড কমার মধ্যে যদি এরকম থাকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্ডার আছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, পরে ভার্ব, তারপর অবজেক্ট থাকবে, তাহলে আমরা ধরতে পারবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বেশিরভাগ ক্ষেত্রেই যদি এরকম বলা থাকে হি সেড I go to school, I go to school, এভাবে ইনভার্টেড কমা দিয়ে জুড়ে দেওয়া থাকলো, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমি বলছি যে এই জায়গায় পরিবর্তন করতে হবে, কমাটা তুলে দিতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে, আর এগুলো ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে
আমরা আপাতত শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই সেই টু কমার বাইরের সেই টু তুলে দিয়ে আমাদের দিতে হবে কি টোল্ড দিতে হবে, আর ইনভার্টেড কমা এই কমাটা তুলে দিয়ে আমাদের দিতে হবে দ্যাট। আবার বলছি অ্যাসার্টিভ থাকলে সেই টু তুলে দিয়ে রিপোর্টিং স্পিচের ভার্ব তুলে দিয়ে টোল্ড বসাতে হয়, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে দ্যাট বসাতে হবে। নেক্সট ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় মানে দুইটা আমরা সাইন দিয়ে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আবার শুরু হতে পারে কি দিয়ে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। যদি অক্সিলারি ভার্ব যেমন আর ইউ স্টুডেন্ট, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, তারপরে ইজ হি সিঙ্গিং, সে কি গান গাইছে, তাহলে এরকম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। আবার হোয়াটস এর নেম, হাউ আর ইউ, এই টাইপের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি এরকম থাকে, যদি বলে হি সেড হাউ আর ইউ, আর ইউ, যদি এইভাবে বলে আমরা সহজেই চিনতে পারবো ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নবোধক চিহ্নিত কোনো বাক্য যদি থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সেট টু বাইরের ইনভার্টেড কমার বাইরের সেট টু তুলে দিয়ে আমাদের আস্ক বসাইতে হয়, এবং এই ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ দিতে হবে, আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে। তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কিছুই দিতে হবে না, এই ডব্লিউএস ওয়ার্ড থাকলে এনাফ, আর পার্সোনাল টেন্সের পরিবর্তন করলেই হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এই কমার পরিবর্তে ইফ দিতে হবে। আবার বলছি অক্সিলারি দিয়ে শুরু হলে ইফ দিতে হবে, ডব্লিউএস ওয়ার্ড দিলে ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে। থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, আমরা জানি ইম্পারেটিভ হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এগুলা যদি থাকে যেটার দ্বারা আদেশ করা বোঝাবে যে সেন্টেন্সের দ্বারা, তাহলে আদেশের ইংরেজি আছে অর্ডার, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ করা বোঝালে ফরবেট দিতে হবে, আর এই কমা তুলে দিয়ে শুধু প্রত্যেকের ক্ষেত্রে টু দিতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থটা মোটামুটি আজ করে আদেশ, নিষেধ, উপদেশ, ফরম্যাট অনুযায়ী আমাদের ওয়ার্ড বসাতে হবে। ফোর্থ এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি এই সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন মার্ক থাকে, তাহলে মার্ক থাকলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার কোনো অসুবিধা নাই। যদি ওই বাক্যের দ্বারা একটু আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, আর একটু দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো দিতে হবে। তাহলে এক্সক্লেম উইথ জয় যদি বলি হোয়াট এ নাইস বার্ড, হি সেইড হোয়াট এ নাইস বার্ড, সে বললো কি সুন্দর পাখি, তাহলে সেই ক্ষেত্রে এখানে সে আনন্দের সাথে বললো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেইড টু দিয়ে সেইড টু অথবা সেইড পরিবর্তন করে আমাদের এক্সক্লেম উইথ জয় ডেট দিতে হবে। আবার এলাফ আই এম আন্ডান, হাই আমার কপাল পুড়ছে, এরকম যদি বলে তাহলে এক্সক্লেম উইথ সরো দিতে হবে, সরো দিয়ে এখানে কমার পরিবর্তে দ্যাট বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমাদের নোট করতে হবে তোমাদের শেখার জন্য। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা, তাহলে উইশ অথবা প্রেড দিতে হবে সেইড টুর পরিবর্তে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়, সাধারণ অর্থে মে দিয়ে শুরু হবে, যে বাক্য মে দিয়ে শুরু এবং অবশ্যই বাক্যে সে ফুল স্টপ কমার মধ্যে যদি এরকম থাকে তাহলে আমরা এটা অপটেটিভ ধরতে পারি। উইশ অথবা মে দিয়ে প্রেড দিয়ে আমাদের সেইড টুর পরিবর্তে দিতে হবে, আর কমার পরিবর্তে দিতে হবে দ্যাট। তোমরা আগের অংশটুকু এবং এই অংশটুকু দুটাই যদি তোমরা খাতায় লিখে একটু মুখস্থ করতে পারো, পরবর্তী দুইটা শর্ত যদি কমপ্লিট হয়ে যায় আমি ন্যারেশন প্র্যাকটিসে নিয়ে গেলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তী পার্টটাও দেখার জন্য তোমাদের স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত ধন্যবাদ।